আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যারা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন সবাই ক্লাসে প্রবেশ করার চেষ্টা করেন। ক্লাস কি শেয়ার করা হয়েছে? আমাদের ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। দেখতে দেখতে আমাদের পরীক্ষা চলে এলো, আর মাত্র 1 মাস 12 দিন। তাহলে 12 দিন আপনার ধরার দরকার নাই, আপনি ধরবেন 1 মাস সামথিং। সো এভরিবডি জাস্ট অ্যালার্ট, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেন। আর মাত্র 1 মাস 12 দিন আছে, আপনি পারবেন। আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা কভার করার চেষ্টা করছি। সো ডোন্ট ওয়ারি, আপনি জাস্ট পড়ালেখা চালিয়ে যান। যে যে আইনগুলো পড়ানো হচ্ছে বা যে সকল ধারাগুলো পড়ানো হচ্ছে, আমি আজকে এখন ক্লাস নেওয়ার পরে কালকের যে সারা দিন, এই সারা দিনের মধ্যে কিন্তু এটা আপনার কয়েকবার রিভিশন দিতে হবে। জাস্ট চেক, জাস্ট রিভিশন, এভাবে করলে আপনি পারবেন। আপনারা যারা ক্লাসে আসছেন সবাই একটু হাজিরা দেন, কে কেমন আছেন বলেন। আমরা আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর সংশোধন আছে 2026, এটা আমরা এখন শুরু করব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। আমরা কি ক্লাস শুরু করব? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, বিগত যে সকল মাইনর অ্যাক্টস পড়ানো হয়েছে সেখান থেকে আপনারা কি পারবেন? জানি আপনারা পারবেন না। আচ্ছা বলেন তো, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে, অর্থাৎ অস্ত্র আইন অনুসারে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে তল্লাশি করতে হয়, অথবা ম্যাজিস্ট্রেট কি নিজে তল্লাশি পরোয়ানা ইস্যু করে সেই যেখানে অস্ত্র আছে সেখানে তল্লাশি করতে পারে, ম্যাজিস্ট্রেট নিজে পারে, অথবা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তল্লাশি নিয়ে করা যায়। এটা অস্ত্র আইনের কত ধারায় আছে? শম্ভুদাদা অ্যান্সার করেন দ্রুত। বাল্যবিবাহ আইন 2017, এই বাল্যবিবাহ আইনের কত ধারায় বিশেষ বিধানের কথা আলোচনা করা হয়েছে? শুধু ধারাটা বলেন তো দেখি, কি মনে আছে আপনাদের? কি ব্যাপার, কেউ কমেন্ট করছেন না কেন? পারেন না কেউ? একটা অপ্রাপ্ত বয়স্ক লোক যদি বাল্যবিবাহ করে, এই অপ্রাপ্ত বয়স্ক লোকটার শাস্তি বাল্যবিবাহ আইনের কত ধারায় হবে? শম্ভু দাদা, আপনি এই প্রশ্নের জবাব দেন। অপ্রাপ্ত বয়স্ক লোক যদি বাল্যবিবাহ করে তাহলে তার শাস্তি কত ধারায় হবে?
আপনার অ্যান্সার করতেছেন না, তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। ভালো থাকবেন, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। যে এত কষ্ট করে পড়াই, এর কোনো দাম থাকবে না আমি জানি। আপনারা প্রশ্ন করলে অ্যান্সার করতে পারেন না, কিছু না। আচ্ছা, তো শেষেরটার অ্যান্সার করতেছেন, বাকিগুলো কই? বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান কত ধারায় আছে? অস্ত্র আইনের কত ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি? পারেন না কেন? অস্ত্র আইনের 25 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি। নারী বাল্যবিবাহ আইনের 19 ধারায় বিশেষ বিধান, অর্থাৎ যেখানে বাল্যবিবাহ আইন প্রযোজ্য হবে না কোনো বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশক্রমে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে অভিভাবকের সম্মতিতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যদি কোনো বাল্যবিবাহ সংগঠিত হয়, তাহলে সেটা এই বাল্যবিবাহ আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না। এই কিন্তু একটা লিখিত প্রশ্ন আসবে, আপনারা কিছুই পারবেন না, খালি তাকাই থাকবেন। এই 5টা অপশন লিখতে হবে। যাই বুঝছি আপনারা কি পারেন। সবাইকে আবার ধন্যবাদ। আজকে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়ব। এটা 2018 সালের আইন, পরে 26-এ সংশোধন হয়েছে। সাল লেখার দরকার নাই, আপনি মেইন আইনটা জানেন। এখন আমরা গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়ব। সবাই কি রেডি? আমরা ক্লাস শুরু করব। পড়ানের মনটাই ভেঙে দেয়, খালি সবাই ভাবতেছে আমি সব পারি, কিছুই পারেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রায় প্রতিটা আইনের 2 ধারায় সংজ্ঞা থাকে। 2 ধারায় প্রায় প্রতিটা আইনে। শুধুমাত্র অস্ত্র আইনের 4 ধারায় সংজ্ঞা, অস্ত্রশস্ত্র কাকে বলে, অস্ত্র আইনের 4 ধারা। আর ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারা। 4 ধারায় কিন্তু সকল সংজ্ঞা, জামিনযোগ্য, জামিন অযোগ্য, আমলযোগ্য, আমলে অযোগ্য, তদন্ত, অনুসন্ধান, ঠিক আছে? এই যে সমস্ত কিছু 4 ধারায়। অস্ত্র আইনের 4, ফৌজদারির 4 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা সংজ্ঞা। এই বাদে ম্যাক্সিমাম আইনের সংজ্ঞা 2 ধারায়। তো আপনি যদি এমন কোনো সংজ্ঞা আসে, সংজ্ঞাটা পারলেন কিন্তু কত ধারায় আছে এইটা জানেন না, তখন শর্টকাটে 2 ধারা দিয়ে আসবেন, হয়ে যাবে। তাহলে এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকের ইংরেজি কি? নারকোটিক্স, মাদক দ্রব্য। এখন আমরা যারা পুলিশ হিসাবে মাদক দ্রব্য আটক করি, কি করি? কেউ হঠাৎ গাঁজা খাইতেছে, আপনি যাই আটক করেন। কারো পকেটে ইয়াবা পাইলেন, আটক করেন। কেউ ইয়াবার ব্যবসা করতেছে, আটক করতেছেন, ঠিক আছে? কেউ মদ খাইতেছে, আটক করতেছেন। কেউ কি করতেছে? মদের ব্যবসা করতেছে। এখন গাঁজা, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কোকেন, মরফিন, সবকিছুই তো, আইস, তারপর স্কোপোলামিন, এই যা কিছুই আছে, তাহলে এগুলো কি? কিছু লোক আছে এইটা প্রকাশ্যে ব্যবহার করতে পারবে, অর্থাৎ যার লাইসেন্স আছে, পারমিট আছে, পাস আছে। কিন্তু সাধারণ মানুষ পারবে না, যার লাইসেন্স, পারমিট, পাস নাই, তার কাছে আপনি পারবেন। এখন আপনি এই সবসময় তো আপনার চোখের সামনে মাদক খায় না বা ব্যবহার করে না, গোপনে থাকে। আপনি সংবাদ পাই সেখানে তল্লাশি করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন, আটক করতে পারবেন, মাদকদ্রব্য ধ্বংস করতে পারবেন,
ওই যে রোলার দিয়ে পিষ্ট করে না অনেক, চোলাই মদ, এই ফ্যান্সি ডিলে সে। এবং এই মাদক মামলার যে তদন্ত কয়দিনের মধ্যে শেষ করতে হবে, আপনি মামলার আয়ু হয়েছেন, কয়দিনে শেষ করতে হবে, এই সামগ্রিক বিষয়টা আমরা এখন ধারা ওয়াইজ শিখব। তা মাদকদ্রব্য কয় ধরনের জানেন? 2 ধরনের, একটা শুকনা, একটা ভিজা। একটা শুকনা মাদকদ্রব্য, একটা হচ্ছে ভিজা মাদকদ্রব্য। অর্থাৎ একটা কি শুকনা, একটা লিকুইড। সুব্রত দাদা কিসের 2 ধারা? আমি বলছি সংজ্ঞা, প্রায় আইনের সংজ্ঞা 2 ধারায় থাকে। আপনি যদি কোনো সংজ্ঞা লেখেন, তারপর কত ধারায় আছে, পরীক্ষার খাতায় একটা সংজ্ঞা আসছে। ব্ল্যাকমেইলিং কাকে বলে? ব্ল্যাকমেইলিং কাকে বলে আপনি লেখছেন যে কোনো ব্যক্তির জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনো অডিও ভিডিও বা স্থির চিত্র বা অন্য কোনো কিছু ধারণ করে যদি তাকে শারীরিক মানসিক নির্যাতন করা হয় বা নির্যাতনের উদ্দেশ্যে কোনো কিছু আদায় করা হয় বা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি দেখানো হয় বা অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্মে এইটা সরবরাহ ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়, এইটাই একটা, ইহাকে ব্ল্যাকমেইলিং বলে। মনে করেন এইভাবে লেখছেন, লেখার পরে ব্ল্যাকমেইলিং কত ধারায় আছে? এটা তো সাইবার নিরাপত্তা আইন, মনে করেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা সাইবার নিরাপত্তা আইনে আছে। কত ধারায় আছে আপনার মনে নাই, তখন আপনি সংক্ষেপে 2 ধারা দিয়ে আসবেন। আশা করি বুঝছেন। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাদকদ্রব্য কাকে বলে? 2-29, 2-29 মাদকদ্রব্য কাকে বলে? মাদকদ্রব্যটা কি, কেন? এটা আপনি কারো কাছে পাইলেই কেন অ্যারেস্ট করেন? তাহলে এটা একটা খারাপ। তাহলে মাদকদ্রব্যটা কি বোঝেন? যে মাদকদ্রব্য বলতে এমন কোনো কিছুকে বোঝায় যা সেবন করলে বা গ্রহণ করলে বা গলাধঃকরণ করলে মানুষের শারীরিক মানসিক ক্ষতি হয় এবং মস্তিষ্কের বিকৃতি ঘটে, তাকেই মাদকদ্রব্য বলে। একটা মানুষ যদি মাদকদ্রব্য খায়, মাদকদ্রব্য কয়ভাবে নেওয়া যায়? ডাইরেক্ট খাওয়া যায়, শ্বাসের মাধ্যমে নেওয়া যায়, সিরিঞ্জের মাধ্যমে নেওয়া যায়। তাহলে মাদকদ্রব্য এমন জিনিস যা খাইলে, সেবন করলে, গলাধঃকরণ করলে কি হবে? শরীরের ক্ষতি হবে, শারীরিক মানসিক ক্ষতি হবে, মন অস্থির হয়ে যাবে আর মস্তিষ্কের বিকৃতি ঘটবে। এটা হচ্ছে মাদকদ্রব্য 2-29। বোঝা গেছে? এখন মাদকদ্রব্যের 9 ধারা, ওই যে বললাম শুকনো এবং ভিজা। 9 ধারায় বলছে অ্যালকোহল ব্যতীত যে সকল মাদকদ্রব্য আছে এগুলো আপনি উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। অ্যালকোহল ব্যতীত, অ্যালকোহল কি? এটা পানির মতো লিকুইড, ভিজা জিনিস। তাহলে অ্যালকোহল ব্যতীত মানে ভিজা বাদে শুকনা যে সকল জিনিস আছে, মনে করেন আপনি গাঁজা গাছ আপনি চাষ করতে পারবেন না, রোপণ করতে পারবেন না, চাষ করতে পারবেন না, উৎপাদন করতে পারবেন না, প্রক্রিয়াকরণ করতে পারবেন না, বহন পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি সমস্ত কিছু করা নিষিদ্ধ। তাহলে 9 ধারাতে কি আছে? অ্যালকোহল ব্যতীত মানে ভিজা ব্যতীত শুকনা যে সকল মাদকদ্রব্য, এগুলো আপনি কি উৎপাদন, চাষাবাদ, ঠিক আছে, উৎপাদন করতে পারবেন না, চাষাবাদ করতে পারবেন না, সরবরাহ করতে পারবেন না, পরিবহন করতে পারবেন না, বহন করতে পারবেন না, স্থানান্তর করতে পারবেন না, আমদানি রপ্তানি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। বোঝা গেছে? এবার 10 ধারায় বলছে এই যে অ্যালকোহল জাতীয়, মানে এবার ভিজা। 9 ধারায় গেল শুকনো মাদকদ্রব্য, এবার 10-এ আসবে ভিজা যেগুলা লিকুইড, পানি জাতীয়। অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধি নিষেধ।
তা 10-এ বলছে লাইসেন্স পারমিট পাস, লাইসেন্স পারমিট পাস, এই তিনটা ব্যতীত আপনি কি কোনো মদের কারখানা তৈরি করতে পারবেন না, মদ উৎপাদন করতে পারবেন না, অ্যালকোহল জাতীয় যত আছে লিকুইড এটা উৎপাদন করতে পারবেন না, প্রক্রিয়াকরণ করতে পারবেন না, বহন পরিবহন আমদানি রপ্তানি সরবরাহ কিছু করতে পারবেন না। 10-এর 1, 10-এর 1-এ বলছে লাইসেন্স পারমিট পাস, এই তিনটা ব্যতীত আপনি অ্যালকোহল জাতীয় যত মাদক দ্রব্য আছে এটা আপনি কি করতে পারবেন না, উৎপাদন করতে পারবেন না, কারখানা স্থাপন করতে পারবেন না, প্রক্রিয়াকরণ করতে পারবেন না, বহন পরিবহন আমদানি রপ্তানি কিছু করতে পারবেন না। 10-এর 1। আর 10-এর 2-তে বলছে যে সরকারি দায়িত্ব পালনকালে বৈধ কাগজপত্রের ভিত্তিতে কি অ্যালকোহল পরিবহন, বহন পরিবহন ধারণ এগুলা করতে পারবেন বা দখলে থাকতে পারবেন। সরকারি দায়িত্ব পালনকালে বৈধ কাগজপত্রের ভিত্তিতে মনে করেন আপনি পুলিশ অফিসে আপনি 10 লিটার মদ আটক করছেন, আটক করার পর সাথে সাথে সিজার লিস্ট করবেন, দলিল তৈরি করবেন, সিজার লিস্ট করে এই মদ এবং আসামিকে নিয়ে কোর্টে যাচ্ছেন। কোর্টে যাওয়ার পথে পাবলিক আপনাকে আটকাইলো, এই পুলিশের কাছে মদ আছে, হ্যাঁ পুলিশ নিজেই এইগুলা করার কথা, পুলিশ নিজেই মদ খায়, দেখো 10 বোতল মদ আছে। তখন আপনি কি বলবেন যে এই দেখেন সিজার লিস্ট, এটা আমার নিজের ব্যক্তিগত মদ না, এটা আমি আটক করেছি, এটা আমি এখন কোর্টে নিয়ে যাচ্ছি। বোঝা গেছে? সরকারি দায়িত্ব পালনকালে বৈধ কাগজপত্রের ভিত্তিতে অ্যালকোহল বহন পরিবহন দখল আমদানি রপ্তানি বা এগুলো ধারণ করতে পারবেন। তো 9-তে অ্যালকোহল বাদে শুকনা জিনিস চাষাবাদ উৎপাদন রূপান্তর, তারপরে কি বহন পরিবহন স্থানান্তর আমদানি রপ্তানি করতে পারবেন না। 10-এ অ্যালকোহল জাতীয় এগুলো উৎপাদন লাইসেন্স পারমিট পাস ব্যতীত পারবেন না। তবে 10-এর 2-তে সরকারি দায়িত্ব পালনকালে বৈধ কাগজপত্রের ভিত্তিতে এটা আপনি পারবেন। 10 পাইলাম। এবার আমাদের একটা লিখিত প্রশ্ন আসার মতো 11 ধারা, 11 ধারার 3টা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন, ডাইরেক্ট মুখস্থ। অ্যালকোহল পান মানে কি, অ্যালকোহল জাতীয় যত মাদক দ্রব্য আছে এগুলা কে কে খাইতে পারবে? সুব্রত দাদা ভাবলো আমি একটা টান দেই, হ্যাঁ আমি এক পেক খাই, 1 পেক। চিয়ার্স। এখন 11 ধারায় বলা হয়েছে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না। 3টে জিনিস, লাইসেন্স পারমিট পাস। লাইসেন্স মানে হচ্ছে মনে করেন আপনি মাদকদ্রব্যের ব্যবসা করবেন বা যে কোনো জিনিস, মনে করেন এইটার লাইসেন্স, আপনি আমদানি রপ্তানি করবেন, আপনি ডিলার, লাইসেন্স। আর পাস হচ্ছে আপনি এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাবেন। আর পারমিট দেয় হচ্ছে খাওয়ার জন্য। তাহলে 11-র 1, পারমিট ব্যতীত কেউ অ্যালকোহল খাইতে পারবে না। 11 ধারায় 4টে পয়েন্ট, আপনি 3টে পড়বেন, 1, 2, 3। পরীক্ষা আসলে 3টে লিখবেন। একই হচ্ছে পারমিট ব্যতীত কেউ খাইতে পারে, তাই খাওয়ার বা সেবন করার জন্য যে অনুমতিপত্রটা দেওয়া হয় তাকে বলা হয় পারমিট।
কোনো কিছু খাওয়ার জন্য, সেবন করার জন্য, মাদকদ্রব্য সেবন করার জন্য যে অনুমতিপত্রটা দেওয়া হয় তাকে বলে পারমিট। পারমিট ব্যতীত কেউ অ্যালকোহল সেবন করতে পারবে না বা পান করতে পারবে না। এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজের, সরকারি যে হাসপাতালের সহযোগী অধ্যাপক, এই সহযোগী অধ্যাপকের প্রেসক্রিপশন ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করতে দেওয়ার পারমিট দেওয়া যাবে না। প্রথমত বলছে পারমিট ব্যতীত কেউ অ্যালকোহল পান করতে পারবে না। তবে চিকিৎসার জন্য যদি কোনো মুসলমানকে অ্যালকোহল পান করতে দেওয়ার প্রয়োজন হয় তাহলে হয় সিভিল সার্জন নইলে সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক এর প্রেসক্রিপশন লাগবে। প্রথমে হয় কি সহকারী অধ্যাপক, তারপর প্রমোশন পেয়ে হয় সহযোগী অধ্যাপক। তাহলে কে কে খাইতে পারবে? পারমিট ব্যতীত কেউ খাইতে পারবে না। তবে কোনো মুসলমানকে যদি চিকিৎসার প্রয়োজনে খাইতে দেওয়ার প্রয়োজন হয়, কার অনুমতি লাগবে? সিভিল সার্জন বা সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক। এদের প্রেসক্রিপশন ছাড়া মুসলমানকে এই অ্যালকোহল পান করার পারমিট দেওয়া যাবে না। 11-1। এবার 2তে বলছে মুচি ম্যাথরডোম। মুচি ম্যাথরডোম, মুচি ম্যাথরডোম, মুচি ম্যাথরডোম চা শ্রমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা যে তারি ও পচুই পান করার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3 পার্বত্য জেলার যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা যে নিজেরা নিজস্ব প্রস্তুতকৃত মদ যদি খায় তাহলে এই আইন প্রযোজ্য হবে না। মুচি ম্যাথরডোম এই 3 শ্রেণীর যে মানুষ আছে এরা একটা মদ খায় বা একটা অ্যালকোহল জাতীয় খায়, সেটাকে বলে তারি। আর চা শ্রমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা কি? এরা পচুই, ভাত পচাই না কি যেন পচাইয়ে বানায়, এজন্য বলে পচুই। এইটা যদি খায়, আপনি যদি দেখেন, আপনি এই আইন প্রয়োগ করতে পারবেন না, সেটা অপরাধ বলে গণ্য হবে না। এবং পার্বত্য অঞ্চলে অর্থাৎ পার্বত্য জেলা, বাংলাদেশের 3টে জেলাকে পার্বত্য জেলা হিসাবে ধরা হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। এইখানের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এরা নিজেরা একটা মদ তৈরি করে খায়। এটা যদি আপনি দেখেন পুলিশ অফিসার, আপনি এই আইন প্রয়োগ করতে পারবেন না, এই আইনে কোনো অপরাধ হবে না, এটা তারা খাইতে পারবে। তাহলে 11-2 মুচি ম্যাথরডোম চা শ্রমিক, ওই যে চা বাগানে যারা কাজ করে, সিলেটে বেশিরভাগ চা বাগান আছে, সিলেটের মৌলভীবাজার, সিলেট সদরে আছে, এইসব জায়গায়। তারপর কি শ্রীমঙ্গল। মুচি ম্যাথরডোম চা শ্রমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা 2টা মদ খায়, তারি ও পচুই। আর 3 পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3 পার্বত্য জেলার যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা খায় নিজস্ব প্রস্তুতকৃত মদ। এই ধরনের মদ খাইলে আপনি এই আইন প্রয়োগ করতে পারবেন না, এই আইন প্রয়োগ হবে না। আর 11-3 লাইসেন্স প্রাপ্ত বারে বসে, বার যেখানে এই মদ পাওয়া যায়,
তা বার কোন বার, কেমন বার? যে বারের লাইসেন্স আছে, সরকার কর্তৃক লাইসেন্স নিয়ে যে বার পরিচালনা করা হচ্ছে, সেই বারে বসে বিদেশি নাগরিকরা এবং বাংলাদেশের যারা পারমিট পাইছে এই মদ বা এই অ্যালকোহল সেবন করার জন্য, যাদেরকে পারমিট দেওয়া হয়েছে, বিদেশি নাগরিক এবং বাংলাদেশি ওই সকল নাগরিক যাদের পারমিট আছে, এই দুই শ্রেণীর লোকেরা লাইসেন্স প্রাপ্ত বারে বসে কি অ্যালকোহল অনায়াসে নির্দ্বিধায় সেবন করতে পারবে। 11 হেডিংটা হচ্ছে অ্যালকোহল পান। অ্যালকোহল বোঝেন? দেখেন এটা কি, মনে করেন এটার মধ্যে অ্যালকোহল। এটা যদি আমার খনিজ ব্ল্যাক ওয়াটার, এর প্রতি লিটারের দাম 4000 টাকা। এখন অ্যালকোহল 11 হেডিংটা বোঝেন, লিখিত প্রশ্ন আসার মতো। অ্যালকোহল পান কে কে করতে পারবে, অর্থাৎ অ্যালকোহল কে কে খাইতে পারবে, কে কে খাইতে বা অ্যালকোহল কে কে সেবন করতে পারবে বা সেবন করতে পারবে না। একে বলছে যাদের পারমিট নাই তারা কেউ খাইতে পারবে না। তবে কোনো মুসলমানকে যদি চিকিৎসার প্রয়োজনে অ্যালকোহল খাইতে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে হয় সিভিল সার্জন নইলে সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপকের প্রেসক্রিপশন লাগবে, তারপর তাকে পারমিট দেওয়া যাবে। তাহলে প্রথমটাই নেগেটিভ, একে বলছে নেগেটিভ, যাদের পারমিট নেই খাইতে পারবে না, সিভিল সার্জন বা সরকারি মেডিকেল সহযোগী অধ্যাপকের প্রেসক্রিপশন ছাড়া মুসলমানকে পারমিট দেওয়া যাবে না। একে নেগেটিভ। 2তে পজিটিভ, বলছে এবার কে কে খাইতে পারবে। মুচি, মেথর, ডোম, চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী আর 3 পার্বত্য জেলার লোকেরা তারই পশুই এবং নিজস্ব প্রস্তুতকৃত মদ বা এগুলা খাইলে এই আইন প্রয়োগ হবে না, অর্থাৎ তারা খাইতে পারবে। আর 3-এ বলছে কে কে পারবে, লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি নাগরিক আর হচ্ছে দেশীয় ওই সকল নাগরিক যাদের পারমিট আছে, এরা অ্যালকোহল পান করতে পারবে। 11-র 1-2-3 যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন তো 11 ধারা কি বুঝতে পারছেন? তাহলে আমি সামনের ধারাতে যাব। শম্ভু দাদা 11 ধারা কি ঠিক আছে না কোথাও ভুল আছে? সুব্রত দাদা আপনি কি বুঝলেন বলেন। সুব্রত দাদা আপনি যে চিন্তায় আছেন যে আপনি পার্বত্য অঞ্চলে যাবেন পোস্টিং নিয়ে, সেখানে তারা যে ওই যে নিজেরা মদ বানাই খায়, ওখানে যাই আপনি সামারি করবেন, এই সকল চিন্তাভাবনা বাদ দেন। কারণ ওই মদ খাইলে তাদের কোনো অপরাধ হবে না, আপনি এই মাদকদ্রব্য আইন সেখানে প্রয়োগ করতে পারবেন না। এখন 12 ধারাটা দেখেন, এটা খুবই দারুণ ইন্টারেস্টিং একটা ধারা। এই মাদকদ্রব্য দিয়ে কিন্তু অনেক ঔষধ তৈরি করে, আপনারা জানেন মাদকদ্রব্য অনেক সময় চিকিৎসায় লাগে। 12 ধারায় বলছে চিকিৎসক ব্যতীত অর্থাৎ ডাক্তার ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই মাদকদ্রব্য ঔষধ হিসেবে প্রেসক্রিপশন করতে পারবে না। মনে করেন একটা বিশেষ একটা মাদকের একটু মাদক, মনে করেন অ্যালকোহল জাতীয় কোনো কিছু, এমন একটা রোগী আছে যার খাওয়া লাগবে, তাহলে ডাক্তার ওখানে সেটা প্রেসক্রিপশনে লিখতে পারবে। তাহলে 12তে বলছে চিকিৎসক বা ডাক্তার ব্যতীত কেউ এই কোনো মাদকদ্রব্য ঔষধ হিসেবে প্রেসক্রিপশন দিতে পারবে না। 12 রাখ। আর 2তে বলছে যদি কোনো ডাক্তার
কোনো প্রেসক্রিপশনে মাদকদ্রব্য লেখে, তাহলে এই মাদকদ্রব্যটা আপনি সর্বোচ্চ একবার কিনতে পারবেন। আপনি কি করলেন, ডাক্তার যে কোনো একটা মাদকদ্রব্য লিখছে আপনার প্রেসক্রিপশনে, ওই যে একবার লেখছে, হ্যাঁ প্রেসক্রিপশন, এখন ওই দিয়ে আপনি বারবার ওই একই প্রেসক্রিপশন দেখাইয়ে মাদক কিনতেছেন আর খাইতেছেন, কিনতেছেন আর খাইতেছেন। এজন্য 12(2)তে সতর্ক করছে যে কোনো ডাক্তার যদি লেখে প্রেসক্রিপশনে, তাহলে একবারের বেশি আপনি এই মাদকদ্রব্যটা ক্রয় করতে পারবেন না। এটা আমরা সবাই পারবো। 13 ধারাটা সবাই দেখেন। এখন এই যে মাদকদ্রব্যের যে লাইসেন্স দেওয়ার নিয়ম কি, কাকে কাকে দেবে, কে দিতে পারে লাইসেন্স, কয়দিনের লাইসেন্সের মেয়াদ, কতদিন থাকবে, কয়দিন পর নবায়ন করতে হবে, লাইসেন্সটা কি কোনো কারণে বাতিল হবে কিনা বা সাময়িকভাবে স্থগিত হবে কিনা, লাইসেন্স যদি বাতিল হয়ে যায় তখন আপনার কি করণীয়, এই সকল কিছু আমরা এখন দেখব 13 থেকে। খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগী হন। 13 ধারায় বলছে লাইসেন্স কি হবে, নির্ধারিত বিধি দ্বারা, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত শর্তে মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মহাপরিচালক অথবা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বাদে এই মাদকদ্রব্যর কোনো লাইসেন্স দিতে পারবে না। তাহলে মাদকদ্রব্য আইন অনুযায়ী মাদকদ্রব্যের লাইসেন্স কে দিতে পারে, মহাপরিচালক অথবা মহাপরিচালকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, মহাপরিচালকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার। বোঝা গেছে? তাহলে আমাদের 13তে পাইলাম কিভাবে নির্ধারিত বিধি দ্বারা পদ্ধতিতে আবেদন করতে হয়, তারপর নির্ধারিত শর্তে মহাপরিচালক অথবা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার মাদকদ্রব্যের লাইসেন্স দিতে পারবে। এখন এই লাইসেন্সের মেয়াদ থাকে কতদিন, লাইসেন্সে যদি কোনো দিন উল্লেখ করে দেয় যে আজ থেকে অমুক দিন পর্যন্ত, সেই কতদিন থাকবে, অথবা সংশ্লিষ্ট অর্থ বছর পর্যন্ত এটার বলবৎ থাকে। অর্থ বছর পর্যন্ত আমরা কি বুঝি, জুলাই টু জুন। অর্থ বছর কি বোঝায়, জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত অর্থ বছর। তাই যে কোনো মাদকদ্রব্যের লাইসেন্স যদি দেওয়া হয়, 2টা অপশন, হয় মাদকদ্রব্যের লাইসেন্সে লেখা থাকবে কত বছর মেয়াদ, অথবা যদি লেখা না থাকে তাহলে অর্থ বছর পর্যন্ত। অর্থ বছর পর এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কি করতে হবে, নবায়ন করতে হবে। এই 13 ধারাই বলছে কেউ যদি একটানা 3 বছর লাইসেন্স নবায়ন না করে, কত বছর, 3 বছর, 3 বছর পরাপর যদি লাইসেন্সের নবায়ন না করে, তাহলে তার লাইসেন্স পুনরায় আর নবায়নের যোগ্য হবে না। এমসিকিউ, তো লাইসেন্স কে দিতে পারবে, মহাপরিচালক বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার। আর এটার মেয়াদ থাকবে হয় লাইসেন্সের মধ্যে লেখা নির্দিষ্ট তারিখ অথবা সংশ্লিষ্ট অর্থ বছর পর্যন্ত। আর একটানা যদি 3 বছর কেউ লাইসেন্স নবায়ন না করে, তাহলে ওইটা আর নবায়ন করা যাবে না। 13। এবার লাইসেন্স বাতিল। আপনি লাইসেন্স পাইলেন 13, 14, 15তে, এবার লাইসেন্স বাতিল হয়ে যাবে। লাইসেন্স বাতিল হয় 2টা কারণে। এক হচ্ছে 16 ধারা, সবাই একটু দেখেন, 2টা কারণে বাতিল হবে। 2টা, হয় লাইসেন্সের শর্ত যদি কেউ ভঙ্গ করে,
অথবা এই মাদকদ্রব্য আইনে যদি কেউ দণ্ডিত হয়। বোঝা গেছে? লাইসেন্স, মাদকদ্রব্যের লাইসেন্স কখন বাতিল হয়? হয় যখন কেউ এই লাইসেন্সের বা পারমিটের শর্ত যখন ভঙ্গ করে বা লঙ্ঘন করে, যে শর্তে লাইসেন্স দেওয়া হয়েছিল সেই শর্ত যদি ভঙ্গ করে, আর হচ্ছে এই মাদকদ্রব্য আইনে যদি কেউ দণ্ডিত হয়, মাদকদ্রব্য আইনের কোনো অপরাধে দণ্ডিত হয়, তখন কি কারণ দর্শানোর সুযোগ দিয়ে এই লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল করতে পারবে। এবং এই লাইসেন্স যদি বাতিল করে তাহলে আপনি সর্বোচ্চ 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। 16 ধারাটা সবাই বোঝার চেষ্টা করেন। লাইসেন্স কখন বাতিল হবে? মাদকদ্রব্যের লাইসেন্স দুইটা কারণে বাতিল হবে। একটা হচ্ছে যে শর্তে লাইসেন্স দেওয়া হয়েছিল লাইসেন্সের শর্ত যদি কেউ ভঙ্গ করে, অথবা মাদকদ্রব্য আইনে কেউ যদি দণ্ডিত হয়, এই দুইটা কারণে লাইসেন্স বাতিল হবে। তবে লাইসেন্স বাতিল করার আগে আপনাকে একটা কারণ দর্শে মানে শোকজ করবে, আপনি এই কারণে কেন আপনার লাইসেন্সটা বাতিল করা হবে না, কেন আপনার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে না, বা কেন লাইসেন্স বাতিল করা হবে না, তার উপযুক্ত জবাব আগামী 7 কার্যদিবস বা এতদিনের মধ্যে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তা আপনাকে শোকজ কারণ দর্শাইয়া বাতিল করতে পারবে। যদি বাতিল করে ফেলে 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। এটা হচ্ছে 16। এবার লাইসেন্সটা সাময়িকভাবে স্থগিত 17। মনে করেন লাইসেন্স বাতিলটা হচ্ছে মনে করেন চাকরি চলে যায়, যেমন হ্যাঁ একদম অপসারণ। আর সাময়িক মনে করেন সাসপেনশন, তাহলে 17 হবে লাইসেন্সটা সাময়িকভাবে স্থগিত। লাইসেন্স সাময়িকভাবে স্টপ বা স্থগিত করে কোন সময় রাখা হয়? যখন লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট মনে হয় বা উনি যদি দেখতে পান যে লাইসেন্স পাস পারমিট এগুলোর শর্ত পালন করা হচ্ছে না, তাহলে সাময়িকভাবে স্থগিত করে রাখতে পারবে। কত দিনের জন্য? 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করে রাখতে পারবে। সতেরোতে মাদকদ্রব্যের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত কেন করবে? যে লাইসেন্স দিয়েছিল অর্থাৎ লাইসেন্স প্রদানকারী অফিসার যদি দেখে যে লাইসেন্সের শর্ত ঠিকভাবে পালন করা হচ্ছে না, তাহলে 60 দিনের জন্য 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারে। আবার স্থগিত করার 30 দিনের মধ্যে আপনি আপিল করতে পারবেন। লাইসেন্স যদি বাতিল করে 16 ধারায়, সেক্ষেত্রেও 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। আর 17 ধারায় যদি সাময়িকভাবে স্থগিত করে, সেক্ষেত্রেও 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। প্রত্যেকে অ্যান্সার করেন। কতদিনের জন্য লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যায়? মাদকদ্রব্য আইন অনুযায়ী অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2026 অনুযায়ী মাদকদ্রব্যের লাইসেন্স কতদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়? এটা সবাই অ্যান্সার করেন, কত দিনের জন্য?
তাহলে এবার আমরা 18 ধারাটা একটা লিখিত প্রশ্ন আসার মতো 18 ধারা মুখস্থ করতে হবে, বুঝে শুনে বুঝে একদম মুখস্থ রাখতে হবে। এত সময় আমরা লাইসেন্স দিলাম, আবার শর্ত লঙ্ঘন করছে, লাইসেন্স বাতিল করে দিলাম, সাময়িকভাবে স্থগিত করে দিলাম। 18 ধারায় বলছে কাকে কাকে লাইসেন্স দেওয়াই যাবে না। আবেদন করছে ঠিক আছে, কিন্তু লাইসেন্স দেওয়াই যাবে না। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বাধা নিষেধ বা বিধি নিষেধ। কাকে কাকে একবারে লাইসেন্স দেওয়াই যাবে না। তাহলে 18-র 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্ট মনে রাখতে হবে। আমাদের অস্ত্র আইনের 17-র ক-এর 1-2, 18-র ক-খ, এই 2টা ধারা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। বারবার বলতেছি, সরকার কখন অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা দিতে পারে আর কখন অস্ত্রশস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে। এই 2টা ধারা 17-র ষঠাইপেন ক-এর 1-2, 18-র ক-খ। আজকে রাত্রে এই ক্লাস শেষ করে মুখস্থ করে ফেলবেন, লিখিত প্রশ্ন আসবে। এখন সুব্রত দাদা তিনি কি করছে, মাদক দ্রব্যের জন্য, মাদক দ্রব্য মনে করেন যে কোনো মাদক দ্রব্যের ব্যবসা বা ডিলারশিপ অথবা সেবন যে কোনো কিছুর জন্য লাইসেন্সে আবেদন করছে। এখন ওনার সাথে আরো 3 জনে আবেদন করছে, এই 3 জন লাইসেন্স পাইছে, কিন্তু সুব্রত দাদাকে লাইসেন্স দেয় নাই। কেন দেয় নাই? 18 ধারায় বলছে কখন কখন লাইসেন্স দেওয়াই হবে না, দেওয়া যাবে না। কাকে কাকে বলছে, মাদকদ্রব্য আইন অনুযায়ী যদি কেউ দণ্ডিত হয়, মাদকদ্রব্য আইনে কোনো ধারায় যদি কেউ কোনো অপরাধে দণ্ডিত হয়, তাহলে তাকে আগ্নেয়াস্ত্র অথবা কি যানবাহন চালকের লাইসেন্স প্রদান করা যাবে না, এবং তার কাছে যদি এই লাইসেন্স থাকে সেটাও বাতিল হয়ে যাবে। 18 ধারায় বলছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ। মাদকদ্রব্য আইনে যদি কোনো লোক দণ্ডিত হয়, তাহলে এই লোককে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গাড়ি ড্রাইভিংয়ের অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এই 2টা লাইসেন্স দেওয়া যাবে না। এবং তার কাছে যদি আগে কোনো এই 2টার যে কোনো একটা লাইসেন্স থাকেও সেটা বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু মাদকদ্রব্যের লাইসেন্স বলে নাই, কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ। তাহলে মাদকদ্রব্য আইনে এই ধারাটা আসছে কেন? এখানে বলছে মাদকদ্রব্য আইনে 39 ধারা বাদে যদি কেউ মাদকদ্রব্য আইনে কোনো অপরাধে দণ্ডিত হয়, অর্থাৎ যার নামে মাদক মামলা আছে, তাকে অস্ত্রের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। যার নামে মাদক মামলা হয়েছে তাকে অস্ত্রের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না, এবং যদি কোনো লাইসেন্স থাকে আগে থেকে তাহলে সেটা বাতিল হয়ে যাবে। 18-র 1। আর এইবার 18-র 2-তে বলছে, তাহলে এই যে বাতিল হয়ে গেছে লাইসেন্সটা, বাতিল হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে এই লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট বা নিকটস্থ থানায় এটা জমা দিতে হবে। মনে করেন আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আপনি মাদক মামলা খাইছেন,
সাথে সাথে 15 দিনের মধ্যে এই ড্রাইভিং লাইসেন্সটা যে অফিসার আপনাকে লাইসেন্স দিয়েছিল তাকে অথবা নিকটস্থ থানায় জমা দিতে হবে। আর এই লাইসেন্সটা যদি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হয় তাহলে এই অস্ত্রটা সহ, অস্ত্র প্লাস লাইসেন্স অর্থাৎ অস্ত্র সহ লাইসেন্স জমা দিতে হবে। 18(2)তে বলছে লাইসেন্স বাতিল হলে 15 দিনের মধ্যে নিকটস্থ থানায় বা লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট জমা দিতে হবে। আর এই লাইসেন্সটা যদি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হয় তাহলে আগ্নেয়াস্ত্রটি সহ জমা দিতে হবে। তাহলে 18তে কতিপয় লাইসেন্স মানে কি, যার নামে মাদক মামলা আছে বা মাদক মামলা হয়েছে তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স এই দুইটা দেওয়া যাবে না। যদি আগে থেকেও থাকে বাতিল হয়ে যাবে 18(1)। আর 2তে বলছে বাতিল হইলে পর এই যে লাইসেন্সটা 15 দিনের মধ্যে থানায় অথবা লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট জমা দিতে হবে। এবং এটা যদি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হয় তাহলে অস্ত্রটা সহ লাইসেন্সটা জমা দিতে হবে। 18 দ্বারা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের 24 সালে লিখিত প্রশ্ন আসছিল 19 ধারা থেকে। 19 ধারাটা একটু মনে রাখবেন। মাদকদ্রব্যের যে দোকান, বার বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা। মনে করেন বরিশাল শহরে একটা মাদকদ্রব্যের দোকান আছে বা পানশালা বা বার আছে, আপনি পুলিশ অফিসে আপনি কি চাইলেই যাই বলতে পারেন এই বন্ধ, শাটার ডাউন, বন্ধ করো? আপনি কি পারবেন? এসপি স্যার, পুলিশ সুপার স্যার গেলেই কি হবে? মনে একটা লাইসেন্স প্রাপ্ত বার বা মদের দোকান, এসপি স্যার যাই কি পারবে? ন। থানার ওসি স্যার পারবে, এসআই পারবে, এসপি স্যার পারবে, এডিশনাল ডিআইজি স্যার পারবে? কেউ পারবে না। আপনার ডিআইজি স্যার কি পারবে? পারবে না। তাহলে মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করার বা সাময়িকভাবে বন্ধ করার যে ক্ষমতা, 19-এর 3টা পয়েন্ট। 19-এর 1, মহাপরিচালক, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মহাপরিচালক, এই মহাপরিচালকের অনুমোদন ব্যতীত, দুঃখিত আমাদের কারেন্ট গেছে। তাহলে 19-এ বলছে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত এই লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বা পানশালা কেউ বন্ধ করা যাবে না। তবে জেলা ম্যাজিস্ট্রেট স্যার অথবা পুলিশ কমিশনার স্যার যদি মনে করে যে কিসের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এইটা বন্ধ বা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা দরকার, তাহলে 30 দিনের জন্য বন্ধ করতে পারবেন। 19-এর 1। আর 19-এর 2তে বলছে এই 30 দিন যদি না হয়, যদি মনে করে আরও দরকার, তাহলে মহাপরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে আরও 30 দিন এইটা বাড়াইতে পারবে। আর 3-এ বলছে এই যে প্রথমে বন্ধ করছে পরে আবার বাড়াইছে, এই দুইটারই অনুলিপি, এই দুইটার যে আদেশ হয়েছে এইটার আদেশে অনুলিপি মহাপরিচালকের কাছে পাঠাইতে হবে। 19-এর 1-এ বলছে মহাপরিচালকের অনুমতি ছাড়া কেউ পারবে না। তবে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার স্যার যদি মনে করে যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বন্ধ করার প্রয়োজন সাময়িকভাবে কিছুদিন, তাহলে সর্বোচ্চ 30 দিনের জন্য পারবে। 1। 2-তে বলছে যদি দেখা যায় যে না এতে হচ্ছে না, আরও দরকার, তাহলে আবার মহাপরিচালকের অনুমতি নিয়ে আরও 30 দিন বাড়াইতে পারবে। এই দুইটার যে আদেশের অনুলিপিটা 19-এর 3-এ মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে। আর 20 ধারায় বলছে মাদকদ্রব্যের যে দোকান বা কারখানা, গুদাম, এইগুলায় কে কে প্রবেশ করতে পারে?
মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি এই কতে কারখানা বা গুদামে প্রবেশ করতে পারবে, খতে কি কোথায় প্রবেশ করতে পারবে, যেখানে যেখানে দোকানে প্রবেশ করতে পারবে, কতে কারখানা বা গুদামে, খতে দোকানে প্রবেশ করতে পারবে, গতে এইটা প্রবেশ করে মিলাই দেখবে যে এদের মজুদ যে রেজিস্টারের সাথে আসল মজুদের মিল আছে কিনা, অতিরিক্ত আছে কিনা, বা বেআইনি বা ত্রুটিপূর্ণ কোনো মাদকদ্রব্য আছে কিনা, থাকলে সেটা কি জব্দ আটক করতে পারবে। তাহলে 20 ধারায় মনে করেন আপনার এলাকায় একটা মাদকদ্রব্যের কারখানা আছে বা একটা গুদাম আছে লাইসেন্স প্রাপ্ত, এখানে কি আপনি চাইলেই কি প্রবেশ করতে পারবেন? পারবেন না। মহাপরিচালক পারবে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত, তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার পারবে। তাই কতে কারখানা বা গুদামে, খতে দোকানে প্রবেশ, গতে মিলাইয়া দেখবে সব ঠিক আছে কিনা, ত্রুটিপূর্ণ বা বেআইনি পাইলে জব্দ বা আটক করতে পারবে। তাহলে মাদকদ্রব্য কাকে বলে? 2-29 9 ধারায় অ্যালকোহল ব্যতীত অর্থাৎ শুকনা মাদক আমদানি রপ্তানি চাষাবাদ এগুলা পরিবহন পারবে না। 10-এ অ্যালকোহল জাতীয় এগুলা কি লাইসেন্স পারমিট পাস ব্যতীত কেউ উৎপাদন করতে পারবে না। 2-তে সরকারি কর্তব্য দায়িত্ব পালনকালে বৈধ কাগজপত্রের ভিত্তিতে পারবে। 11-তে কে মাদকদ্রব্য অর্থাৎ অ্যালকোহল পান করতে পারবে। একে বলছে কি পারমিট ছাড়া কেউ পারবে না। মুসলমানকে চিকিৎসার জন্য খাইতে দিতে হলে সিভিল সার্জন বা সহযোগী অধ্যাপকের প্রেসক্রিপশন লাগবে। আর 2-তে বলছে মুসি মেথড ডোম চাষমি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য জেলার এরা তারই প্রচুর নিজস্ব প্রস্তুতকৃত মদ, এটা খাইলে এটা অপরাধ হবে না। তিনি বলছে লাইসেন্সপ্রাপ্ত বারে বসে বিদেশি নাগরিক এবং দেশের যারা পারমিট আছে এরা পান করতে পারবে। 12-তে ব্যবস্থা বা চিকিৎসাপত্র কেউ প্রেসক্রিপশন করতে পারবে না ডাক্তার বাদে, আর প্রেসক্রিপশন করলে একবারে ক্রয় করতে পারবে না। 13-তে লাইসেন্স প্রদান কিভাবে দেওয়া হবে নির্ধারিত শর্তে, তবে এটা অর্থ বছর পর্যন্ত মেয়াদ থাকবে। আর একটানা 3 বছর অর্থাৎ একবারে একসাথে যদি 3 বার যদি কেউ নবায়ন না করে তাহলে নবায়নের যোগ্য হবে না। 16-তে লাইসেন্স বাতিল শর্ত লঙ্ঘন করলে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে অথবা মাদকদ্রব্য আইনে দণ্ডিত হইলে তার লাইসেন্স বাতিল হবে এবং 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। 17-তে সাময়িকভাবে স্থগিত শর্ত পালন না করা হইলে সাময়িকভাবে স্থগিত হবে। 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়, 30 দিনের মধ্যে আপিল করা যায়। 18-তে যার নামে মাদক মামলা হবে তাকে ড্রাইভিং লাইসেন্স আর আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হবে না, যদি থাকে বাতিল হবে 18(1)। আর 2-তে বাতিল হইলে পর 15 দিনের মধ্যে জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হইলে অস্ত্র সহ লাইসেন্স জমা দিতে হবে। 19-এ কে বন্ধ করতে পারবে? মহাপরিচালক অনুমোদনকে ব্যতীত কেউ বন্ধ করতে পারবে না, তবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার স্যার যদি মনে করে জনস্বার্থে বা শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই মদের দোকানটা বন্ধ করা দরকার, 30 দিনের জন্য পারবে। এইতে যদি না হয় 2-তে গিয়ে মহাপরিচালকের অনুমতি নিয়ে আরও 30 দিনের জন্য পারবে। 3-এ এটা অনুলিপি মহাপরিচালক বরাবর পাঠাবে। আর 20-এ প্রবেশ ইত্যাদির ক্ষমতা মহাপরিচালক অথবা তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার কতে কারখানা বা গুদামে প্রবেশ, খতে দোকানে প্রবেশ, আর গতে মিলাই দেখবেন মজুদ রেজিস্টারের সাথে ঠিক আছে কিনা, ত্রুটিপূর্ণ বা বেআইনি পাইলে কি করবে? জব্দ করতে পারবে। সব একটু বলেন তো 1 থেকে 20 আপনারা কি পারেন বা বোঝা গেল? প্লিজ সব একটু কমেন্ট করেন। এ পর্যন্ত কি বুঝতে পারছেন? এটা আপনি কালকে 2-3 বার রিভিশন দিবেন বাসায় বসে। সুব্রত দাদা বোঝা গেল কিছু? সো থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।